আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান তাহসিন, অর্থনীতি বিভাগ, প্রথম বর্ষ, প্রথম পর্ব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট জেলা। আজকে আমরা সামান্য পড়াশোনা করার চেষ্টা করব। একটু পড়াশোনা করে দেখি কেমন লাগে। ক্লাসে অনেকগুলা জিনিস মিস পড়াইছেন, আমরা জানি, কিন্তু আমার মনে হয় কিছু ফান্ডামেন্টাল জিনিসের উপর তেমন হাইলাইট করা হয় নাই, যার কারণে যারা সায়েন্স থেকে আসছো বা যাদের প্রায় কোনো নলেজ নাই, যে বেসিক ধারণা নাই, তাদের একটু কঠিন লাগতেছে এই বিষয়বস্তুগুলো আসলে একটু কঠিন। তো আমি চেষ্টা করব যেগুলাতে আমার মনে হয়েছে খুব একটা হাইলাইট দেওয়া হয় নাই ক্লাসের মধ্যে, ওই দুই একটা টপিক, ফান্ডামেন্টাল টপিকগুলো একটু আমরা ঝালিয়ে নিব আরেকবার, যাতে আমাদের বাকি যে কমপ্লেক্স বিষয়বস্তুগুলো ওইগুলো বুঝতে সুবিধা হয়। আজকে প্রথমে শুরু করব ল অফ ভেরিয়েবল প্রপোর্শনস দিয়ে, ये किस चिड़िया का नाम है वो हम जानेंगे। তারপর ওই যে এই বইয়ের আড়ালে আমাদের যে প্রাচীনকালের বইটা, যাকে আমরা এখন অবহেলা করতেছি, এই বইয়ের একটা প্রয়োজনীয় জিনিস, এই বই থেকে আসলে ভালো ধারণা নেওয়া যায়। প্রায় শিটেও আছে ওইগুলা, এই বইও আছে, কিন্তু এখানে একটু ইজি করে দেওয়া আর্নল্ডের বইয়ে। তো ওইটা আমরা দেখব, যাতে কস্ট ফাংশন, ওই যে প্রোডাকশন আমাদের সিলেবাসে আছে, প্রোডাকশন, মনোপলি আর পারফেক্ট কম্পিটিশন, ঠিক আছে? তো প্রোডাকশন চ্যাপ্টারের ওই যে কোস্টের সাথে যে সম্পর্কগুলা, কোস্ট কার্ভগুলা, ওইগুলা দেখব। তারপর আমরা চলে যাব মনোপলি আর পারফেক্ট কম্পিটিশনে। ওই দুইটা বুঝতে হলে আমাদের কি কি মনে রাখতে হবে, কি কি সরাসরি পরীক্ষা আসবে, আমি বলে দেব। তার আগে বলে রাখি, এইগুলা সবই আমার নিজস্ব পর্যবেক্ষণ। যদি এগুলা সবই কারেক্ট হবে বা আমি সবই সঠিকভাবে বোঝাতে পারবো, সেটার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমাদের ক্লাসে যারা পণ্ডিতেরা আসো, তারা দয়া করে আমার ভুলটা ধরে দিও, আর যেগুলা তোমরা অলরেডি পারো এগুলা দেখে সময় নষ্ট করার প্রয়োজন নাই, ঠিক আছে? তো এখন প্রথমে শুরু করি ল অফ ভেরিয়েবল প্রপোর্শনস দিয়ে। এই জিনিসটা কি? তো আমরা জানি শর্ট রানে লেবার এবং ক্যাপিটালের মধ্যে একটা আমাদের স্থির থাকে, অর্থাৎ একটার উপর আমরা বার দিই, যাতে এটা একটা চেঞ্জ করা যায় না, শুধু একটা চেঞ্জ করা যায়। সেটার মানে কি? শর্ট রানে আমরা জানি যে আমাদের ক্যাপিটাল স্থির থাকে। যেমন মনে করো আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ওইখানে আমাদের সেলাইয়ের মেশিন আছে 50টা, ঠিক আছে? এখন আমরা শ্রমিকদের হায়ার করতেছি। আমরা যে 50টা আমাদের ক্যাপিটাল আছে, 50টা সেলাইয়ের মেশিন আছে, ওইটাকে আমরা ক্যাপিটাল বলি। ওইটা আমরা চেঞ্জ করতে পারবো না, যেহেতু শর্ট রান, আমাদের ওই সময় নাই বা ওই ধরনের আমাদের ক্যাপাবিলিটি নাই ক্যাপিটালগুলো চেঞ্জ করা। যেমন 50টা সেলাইয়ের মেশিন থেকে 60টা সেলাই মেশিন ইনস্টল করা ওই সময়ের ভিতর সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে এটা শর্ট রান না, ওইটা লং রান, কারণ দুইটাই আমরা চেঞ্জ করতে পারতেছি। তো এখন যেহেতু আমাদের ক্যাপিটাল স্থির, আমাদের 50টা সেলাইয়ের মেশিনে আছে, আমরা শুধু হায়ার করতে পারবো লেবার, অর্থাৎ আমরা শ্রমিক হায়ার করতে পারবো। এখন মনে করো প্রথম দিকে আমরা যদি হায়ার করি 10 জন শ্রমিক হায়ার করলে আমাদের 50টা সেলাইয়ের মেশিনের মধ্যে 10টা সেলাইয়ের মেশিন কাজে লাগবে, ঠিক আছে? তো প্রথমে 10 জন শ্রমিক যদি আমরা হায়ার করি, আমাদের উৎপাদন বাড়বে, ঠিক আছে না? তারপর মনে করো আরও 40 জন শ্রমিক হায়ার করলাম, আরও 40 জন শ্রমিক হায়ার করলে আমাদের উৎপাদন আরও বাড়বে। সো এখন আমাদের 50টা সেলাইয়ের মেশিনের জন্য 50 জন শ্রমিক আমরা হায়ার করে ফেলছি, ঠিক আছে? হতে পারে আমরা শুধু যে 50টা সেলাই মেশিনের জন্য 50 জনই যথোপযুক্ত, ওইটা না, আমরা চাইলে আরও বেশি শ্রমিক আনতে পারি। তারপর একজন করতে পারে, ওই যে সাবস্টিটিউট করতে পারে, একজন সকালে কাজ করলো, একজন রাতে, একজন দুপুরে, ওরকম করতে পারে। ওই জায়গায় আসতেছি। এখন আমরা 50 জন মানুষ আনছি, আমাদের 50টা সেলাইয়ের মেশিন আছে, ঠিক আছে? তো আমাদের উৎপাদন বেড়েই চলতেছে, ঠিক আছে? ইনক্রিজিং রেটে উৎপাদন বাড়তেছে আমাদের। এখন মনে করো আমরা যেহেতু সেলাইয়ের মেশিন বাড়াতে পারবো না, আমরা শুধু লেবার বাড়াতে পারবো, তো আমরা শুধু শ্রমিক হায়ার করতেই থাকলাম। এখন আমি 50 জন থেকে 100 জন শ্রমিক নিয়ে আসলাম। এখন 100 জন আনলে কি হবে? ওই যে সাবস্টিটিউট করলাম, মনে করো দিনে কয়েকজন কাজ করলো, রাতে কয়েকজন কাজ করলো, ঘুরে ফিরে দেখা যাবে আগে 50 জন যে কাজটা করতো, এখন 100 জন 200 জন মিলে সমান কাজটাই করতেছে, কারণ ওই যে আমার বাড়ে নাই, আমার সেলাই মেশিন তো আমি বাড়াই নাই। সো উৎপাদনে তুমি যদি একটা উপকরণ স্থির রাখো আর অন্যটা যদি শুধু বাড়াইতে থাকো, একটা সময় কি হবে, তোমার ওই যে উৎপাদনটা
ওটা ডিক্রিজিং রেটে বাড়তে থাকবে, তারপর একটা সময় গিয়ে ডিক্লাইনে পড়বে, তখন ওটা একদম ডিক্রিজ করতে আরম্ভ করবে। যেমন ওই যে মার্জিনাল যে উৎপাদনটা সেটা নেগেটিভে চলে যাবে। যে প্রশ্নটা জাওয়াদ করেছিল ক্লাসের মধ্যে একবার, যে এখন আমার 50 জনের কাজ আমি যদি 200 জন এনে ফেলি, ওটা নেগেটিভে কেমনে যায়? নেগেটিভে যায় যে 200 জন এসে অযথা ওইখানে ভিড় বাড়াবে, কাজ করবে না। এতে আমাদের খুব বেশি যদি বাড়ায় ফেলি আমরা লেবার ক্যাপিটালকে স্থির রেখে, তাহলে ওইটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে। এই জিনিসটা আরেকটু মার্জিতভাবে আরেকটু সহজভাবে বললে, প্রথমে আমরা যদি এমপি দিয়ে হিসাব করি, মার্জিনাল প্রোডাক্ট মানে তোমাদের প্রান্তিক উৎপাদন, যেটা এক একক অতিরিক্ত শ্রমিকের কারণে এক একক এক্সট্রা যে উৎপাদন হয়, সেটার দিকে বিবেচনা করলে দেখা যাবে যে প্রথম দিকে যখন আমরা শ্রমিক বাড়াই তখন ওইটা আমাদের জন্য লাভজনক। আমার প্রান্তিক উৎপাদন যেটা মার্জিনাল প্রোডাক্ট, ওইটা বাড়তে থাকে, ঠিক আছে। তারপরে শ্রমিক বাড়াইতেই থাকলাম, ওইটা ডিক্রিজিং রেটে বাড়বে, তারপর কমতে থাকবে। এক সময় প্রান্তিক উৎপাদন আমার নেগেটিভে চলে যাবে। এই যে মনে করো লাইনের মধ্যে লাইনের অবস্থা খারাপ। এই যে এখানে লাইন আঁকছি, এইখানের মধ্যে মনে করো প্রান্তিক উৎপাদন আমাদের নেগেটিভে চলে যাবে। যখন নেগেটিভে চলে যাবে তখনই এটা আমাদের যে মোট উৎপাদন, যেটা টোটাল প্রোডাক্ট, ওইটা কমতে থাকবে। তো এখানে ড্রয়িং দেখে ভয় পাওয়ার কিছু নাই, ওইটা অনেক সুন্দরভাবে এইখানে দেওয়া আসছে। এই যে এমপি, এপি, টিপি, যে টিপি আর এমপি এখানে দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, তার উপর এই জায়গায় দেওয়া আছে সমান জিনিসগুলো। এখন আসি এই প্রোডাক্টের সাথে এমপিতে তো গেলাম, টিপিতে গেলাম। এখন আমরা এপি, তারপর কস্টে আমরা যেতে হবে এমসি, এসসি, টিসি, এইগুলার সাথে আমাদের কানেক্ট করতে হবে। এইগুলা প্রোডাক্টের সাথে কস্টের সম্পর্কটা কী আসলে? কস্ট হলো আমার ব্যয়, ঠিক আছে। কস্টের সাথে প্রোডাক্টের একটা প্রোডাক্টিভিটির একটা বিপরীত সম্পর্ক আছে। ওইটা কিভাবে? আমাদের মার্জিনাল প্রোডাক্ট যদি বাড়ে, তাহলে আমার মার্জিনাল কস্ট যেটা, ওটা কমবে। আমার মার্জিনাল প্রোডাক্ট যেটা, ওটা যদি কমে, তাহলে আমার মার্জিনাল কস্ট যেটা, ওটা বাড়বে। সেটা কিভাবে? সেটা হলো কোনো একটা উৎপাদন কার্যে যদি প্রোডাক্টিভিটি বাড়ে, একজন যদি বেশি উৎপাদন করতে পারে, বেশি দক্ষতা তার থাকে, তাহলে ওই লেভেলের উৎপাদন করতে গেলে যে খরচটা লাগবে সেটা কম হবে তার তুলনায় যে উৎপাদনটা কম করে। অথবা উৎপাদন যখন কম হয় তখন আমার খরচটা বেশি হয়, আর উৎপাদন যখন বেশি হয় তখন আমার খরচটা কম হয়। এই কারণে এমপি কার্ভটা কিন্তু এইরকম, কিন্তু এমসি কার্ভটা ঠিক এর উল্টা। এই সমান জিনিসটাই এইখানে দেওয়া আছে। এই দেখো এমপি কার্ভ এটা, এপি কার্ভ এটা, টিপি কার্ভ এটা, ঠিক আছে। এইদিকে দেখি, এখানে একটু সুন্দর করে দেওয়া। টিপি কার্ভ হলো এইটা টোটাল প্রোডাক্ট, আর এমপি কার্ভ হলো এটা মার্জিনাল প্রোডাক্ট, এপি কার্ভ হলো এটা। এটাকে কস্টের সাথে যদি তুলনা করি তাহলে দেখবা এই যে টোটাল প্রোডাক্ট আছে না, এটা দেখো প্রথমে ইনক্রিজিং রেটে বাড়ছে, তারপর ডিক্রিজিং রেটে বাড়ছে, তারপর ডিক্রিজ করা আরম্ভ করছে। টোটাল কস্ট দেখো এইখানে, যদিও ছবিটা একটু আলাদা মনে হচ্ছে, এই ছবিটা ঠিক এর উল্টা। প্রথমে দেখো ডিক্রিজিং রেটে বাড়তেছে, তারপর ইনক্রিজিং রেটে বাড়তেছে। আর এইটা প্রথমে ডিক্রিজিং রেটে বাড়ছে, প্রথমে ইনক্রিজিং রেটে বাড়ছে, তারপর ডিক্রিজিং রেটে বাড়ছে। সেটা হয়েছে কারণ এটা হলো আমার প্রোডাক্ট, ঠিক আছে। টোটাল প্রোডাক্ট এই যে আমি বললাম একটু আগে যে আমার যদি ক্যাপিটাল স্থির থাকে আর আমি লেবার বাড়াতে থাকি, প্রথম দিকে ওইটা ভালো, প্রথম দিকে আমার টোটাল প্রোডাক্ট যেটা ওইটা বাড়বে ইনক্রিজিং রেটে, কারণ প্রথম আমার মার্জিনাল প্রোডাক্ট যেটা ওইটা বাড়তেছে, ঠিক আছে। তারপর যদি আমি শুধু বাড়াইতেই থাকি, ক্যাপিটালকে স্থির রেখে আমি যদি লেবারকে বাড়াতেই থাকি, তাহলে ওইটা ইভেনচুয়ালি আমার ডিক্রিজিং রেটে ইনক্রিজ করবে, ঠিক আছে, প্রোডাকশন, কিন্তু ডিক্রিজিং রেটে করা আরম্ভ করবে, কারণ মার্জিনাল প্রোডাক্ট আমার তখন কমতেছে, ডিক্রিজ করতেছে। এর উল্টাটা কস্টে দেখা যাবে। যেহেতু প্রোডাক্ট আমার বাড়তেছে, প্রোডাক্টিভিটি প্রথমে বাড়তেছে,
তাই কস্ট আমার কমতেছে, বাড়তেছে, দুইটাই বাড়তেছে। এইটা বাড়তেছে ইনক্রিজিং রেটে, এইটা বাড়তেছে ডিক্রিজিং রেটে, কারণ আমার মার্জিনাল প্রোডাক্ট বাড়তেছে, জাস্ট ইনক্রিজিং হইতেছে। যখন আমার মার্জিনাল প্রোডাক্ট বাড়বে তখন আমার মার্জিনাল কস্ট কমবে, আর যখন আমার মার্জিনাল প্রোডাক্ট কমবে, এই যে কমতে থাকবে, তখন আমার মার্জিনাল কস্ট বাড়তে থাকবে। এই যে প্রোডাক্টের সাথে কস্টের একটা বিপরীত সম্পর্ক, ওইটা বলছি একটু আগে। বাড়তেছে তারপর কমতেছে, তাই আমার টোটাল প্রোডাক্ট প্রথমে ইনক্রিজিং রেটে বাড়তেছে, তারপর ডিক্রিজিং রেটে বাড়তেছে। এখানে ঠিক উল্টা, আমার মার্জিনাল কস্ট প্রথমে কমতেছে তারপর বাড়তেছে, এই জন্য প্রথমে ডিক্রিজিং রেটে বাড়বে, তারপর ইনক্রিজিং রেটে বাড়বে টোটাল কস্টটা। এতক্ষণ যা বলছি যদি কিছু নাও বুঝে থাকো কোনো সমস্যা নেই। আর আমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট হলো এভারেজ কস্টের সাথে মার্জিনাল কস্টের সম্পর্ক। এখানে প্রোডাক্টের সম্পর্ক দেখাইছি একটা আরেকটার সাথে, আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো কস্টের সম্পর্ক একটা আরেকটার সাথে। এতক্ষণ যা পড়াইছি সব ভুলে যাও, ঠিক আছে? হাবিজাবি মনে রাখার কোনো প্রয়োজন নেই, পরীক্ষায় যা আসবে শুধু তাই মনে রাখবো আমরা। এই যে এসি এমসি এগুলোর সম্পর্ক, এটা বুঝে গেলেই তোমার মনোপলি চ্যাপ্টার আর পারফেক্ট কম্পিটিশন চ্যাপ্টার ওইটা ইজিলি শেষ হয়ে যাবে। এইটা মাথায় রাখি যে এই যে বইয়ের মধ্যে মানগুলো দেওয়া আছে, মানগুলো একটু লক্ষ্য করলে দেখবা যে এখানে দেখো ফাঁকিবাজি করে তারা এটিসি কার্ভটা এতটুকু রাখছে, মানে এসি কার্ভটা যদি আর একটু বর্ধিত করো, আর একটু বাড়াও, তাহলে এটা কিন্তু ইউ শেপ ধারণ করবে। এই যে মানগুলা যদি বসাও এটা ইউ শেপ ধারণ করবে। আর এমসি কার্ভ সবসময় এই যে নাইকের লোগো টিক চিহ্নর মতো এইটা হবে সবসময়। এই জিনিসটা হবে, এই যে এইখানে যে সম্পর্কটা দেওয়া আছে এর ঠিক উল্টা, এখানে এপি দেওয়া আছে, এমপি দেওয়া আছে। আমার আগের কথা মতে যদি আমরা এসি আঁকি, তাহলে এই দেখো এখানে কিন্তু এপি আছে এরকম, একটু ফ্ল্যাটার, একটু যদি স্টিপ করি এটারে, এইভাবে আছে এপি কার্ভ। এখন যদি এসি কার্ভ আঁকি তাহলে ওইটা হবে ইউ শেপের। এটা হলো আমার এসি কার্ভ, ঠিক আছে? আর এখন যদি আমরা এমসি কার্ভ, এখানে এমপি দেওয়া আছে, এমসি আঁকলে এই যে এটার উল্টাটাই আগে বলছিলাম নাইক চিহ্ন, নাইকের লোগো, এখন নাইকের লোগো আঁকবো এমসি। এটা হলো আমাদের এমসি আর এসির মধ্যে অবৈধ সম্পর্ক, তাদের মধ্যে যে রিলেশনশিপটা আছে এটা। তাদের মধ্যে রিলেশনশিপটার মূল কথা হলো এসি কার্ভটা থাকে ইউ আকৃতির, ওইটা মান বসাইলে বুঝতে পারবা কেন ইউ আকৃতির। এর আগে আমি এক্সপ্লেনেশন দিছি যে ল অফ ভেরিয়েবল প্রপোর্শনসের কারণে এমসির শেপ এরকম হয় আর এসির শেপ এরকম হয়। তাও যদি ওইগুলো মনে নাও থাকে কোনো সমস্যা না, শুধু মান বসাইবা, বুঝে যাবা যে এসি কার্ভ সবসময় ইউ আকৃতির হবে আর এমসি কার্ভ সবসময় নাইকের লোগো হবে। তাদের মূল সম্পর্কটা হলো এই যে এসি কার্ভ এর সর্বনিম্ন বিন্দু, আমি কিন্তু ফাঁকিবাজি করে আঁকছি, এর সর্বনিম্ন বিন্দু হয়তো এইটা হবে, ধরে নেই এইটা সর্বনিম্ন বিন্দু। সবসময় এসি কার্ভের সর্বনিম্ন বিন্দুতে এমসি কার্ভটা ছেদ করবে, করে উপর দিকে উঠবে। সবসময় এই সম্পর্কটা সত্য, এটা হলো তাদের মধ্যে অবৈধ সম্পর্ক। শুধু এইটা যদি মনে রাখো, এসি কার্ভটা ইউ শেপের থাকে আর এমসি কার্ভটা তাকে নিচ দিক দিয়ে ছেদ করে তার সর্বনিম্ন বিন্দুতে, তাহলেই হয়ে যাবে। এই জিনিসটা মনে রাখলেই আমাদের পারফেক্ট কম্পিটিশন চ্যাপ্টার আর মনোপলি চ্যাপ্টার দুইটাই হয়ে যাবে। এই অবৈধ সম্পর্কটা মাথায় রেখে এখন আমরা যাই পারফেক্ট কম্পিটিশন আর মনোপলি চ্যাপ্টারে, ঠিক আছে? তার আগে আমাদের জানতে হবে দুটার মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন পারফেক্ট কম্পিটিশন অ্যান্ড মনোপলি। আমার হাতের লেখা দেখে কেউ ভয় পায় না। এই দুটোর মধ্যে কী ডিফারেন্স? অনেকগুলো আছে। যেমন আমরা ক্লাসে বলছি অনেকগুলো বায়ার, অনেকগুলো সেলার, এইটা ওইটা, হাবিজাবি, এক্সিট, এন্ট্রি, এত কিছু মনে রাখা লাগবে না। শুধু কার্ভ আঁকার সময়, শুধু চিত্র অঙ্কন করার সময় এত কিছু মনে রাখতে হবে না। দুইটার মধ্যে পার্থক্য এইটাই শুধু মনে রাখবা যে মনোপলিতে প্রাইস কিন্তু একটা না, প্রাইস স্থির না। আর পারফেক্ট কম্পিটিশনে প্রাইস একটা, প্রাইস স্থির। মনোপলিতে প্রাইস স্থির না, পারফেক্ট কম্পিটিশনে প্রাইস স্থির। সেটা কেন এত ডিফারেন্স মেক করবে, ঠিক আছে?
একটা জিনিস দেখো, প্রাইস যদি স্থির থাকে, প্রথমে পারফেক্ট কম্পিটিশনের কথা বলি। প্রাইস যদি স্থির থাকে, মনে করো এই কলমের প্রাইসটা স্থির 10 টাকা, একটা কলম 10 টাকা, এর প্রাইস সবসময় 10 টাকা। তো 2টা কিনলে 20 টাকা, 3টা কিনলে 30 টাকা। তো এর প্রাইস সবসময় 10 টাকা, একটা কলমের দাম সবসময় 10 টাকা, মানে প্রাইসটা স্থির পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে। প্রাইস স্থির হইলে কি হয় দেখো, আমি যদি এর এমআরটা খুঁজি, এমআর কিন্তু এমসি এর উল্টা, মানে মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয়। প্রান্তিক আয় কি আমার? প্রত্যেকটা এক একক অতিরিক্ত কলমের জন্য এক্সট্রা যে আয়টা করতেছি। আরেকটা বিষয়বস্তু হলো এআর, এভারেজ রেভিনিউ, মানে গড় আয়, বলতে একটা কলমের জন্য কতটুকু আমি আয় করতেছি। এই তিনটা জিনিস, এমআর, এআর আর প্রাইস, তিনটাই পারফেক্ট কম্পিটিশনের সমান হবে। কিভাবে? কারণ প্রাইস সমান। প্রাইস এখানে একটা কলমের জন্য 10 টাকা, তাহলে এর মার্জিনাল রেভিনিউ কি হবে? মার্জিনাল রেভিনিউয়ের সংজ্ঞা আমরা জানি, এখানে পরিবর্তনটা 20 টাকায় গেছে, 20 মাইনাস 10, আর নিচে হলো তোমার কোয়ান্টিটির যে পরিবর্তন, 1 থেকে 2-এ গেছে, 2 মাইনাস 1 সমান কত? 10, 1 সমান 10। এটা হলো আমার মার্জিনাল রেভিনিউ। এটা যদি তুমি 30-এর ক্ষেত্রে হিসাব করো, 2 থেকে 3টায় গেলে 20 থেকে 30 টাকা হয়, এটার ক্ষেত্রে হিসাব করো, তোমার সমান এই 10 টাকাই আসবে। এখন এআর এর ক্ষেত্রে আমরা হিসাব করি, এআর দেখো কোয়ান্টিটি বাই টোটাল রেভিনিউকে ভাগ করব, সেটা হলো এখানে টোটাল রেভিনিউ আমার কত? 30, কারণ একটা কিনলে 10 টাকা, 2টা কিনলে 20 টাকা, 3টা কিনলে 30 টাকা, টোটাল রেভিনিউ আমার 30, আর কোয়ান্টিটি হলো 3, তাহলে কত আসে? 10। যে এখানে এআর সমান এটা। আর এমআর এর সংজ্ঞা আমি বলতে ভুলে গেছি, এই যে সূত্রটা হলো টিআর এর পরিবর্তন বাই কিউ এর পরিবর্তন। ঠিক আছে, যে আমার কিউ এর পরিবর্তন হয়েছে এখানে 1 থেকে 2-এ গেছিলাম, আর আমার টিআর এর পরিবর্তন হলো 10 থেকে 20-এ গেছিলাম এটা। সুতরাং আমার এমআর আর এআর সমান আসবে যদি আমার প্রাইস সমান হয় পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে। আর মনোপলির ক্ষেত্রে প্রাইস স্থির না, এই জন্য এই সম্পর্কটা এআর, এমআর আর পি তিনটাই সমান হবে না। এখন এইটার এত ইম্পর্টেন্স কেন বাজার চক্রে? এখন বুঝবো আমরা চিত্র আঁকার সময়। চিত্রে দেখো, এখন যদি তোমার প্রাইসটা স্থির থাকে, এই যে আমরা চিত্রে এই জায়গায় প্রাইস রাখলাম, এই জায়গায় রাখলাম কোয়ান্টিটি, প্রাইসটা যদি স্থির থাকে, মনে করো 10 টাকা, 10 টাকার মধ্যে এই প্রাইসটা আছে, স্থির থাকলে কি হয়? সেটা স্থির থাকলে সেটা স্ট্রেট লাইন হয় একটা। কীভাবে স্ট্রেট লাইন হয়? আমি 1 ইউনিট কলম কিনলাম, আমার প্রাইস যাবে 10 টাকা। দ্বিতীয় ইউনিট কলম কিনলাম, আমার প্রাইস 10 টাকা। 2টা মিলাইয়া সারাটা আস্তটা যে এটা টিআর হবে 20 টাকা, 10 দুগুণে 20। কিন্তু আমার এক একক প্রাইস, যেটা প্রান্তিক প্রাইস, যেটা অ্যাভারেজ প্রাইস, যেটা অ্যাভারেজ রেভিনিউ, যেটা মার্জিনাল রেভিনিউ, যেটা ওইটা সেম। এই জন্য প্রাইস যদি কনস্ট্যান্ট হয়, যে 10 টাকা শুধু, ওইটা স্ট্রেট লাইন হবে। যেহেতু প্রাইস আমরা আগেই দেখেছি, আমাদের প্রাইস যদি সেম থাকে, আমাদের এমআর আর এআর দুইটাই সেম থাকবে। সুতরাং এইটাকে আমি প্রাইস লাইন বলতে পারবো, এটাকে আমি এমআর বলতে পারবো, এটাকে আমি এআর বলতে পারবো। ঠিক আছে, একই জিনিস, এই স্ট্রেট লাইন। সুতরাং পারফেক্ট কম্পিটিশনে যেটা মনে রাখতে হবে সেটা হলো সব সময় চিত্র আঁকবা আর একটা স্ট্রেট লাইন আঁকবা, এটা হবে প্রাইস লাইন। এটাই এমআর, এটাই এআর। ঠিক আছে, এটা হলো পারফেক্ট কম্পিটিশনের মূল মন্ত্র। এখন পারফেক্ট কম্পিটিশনের 3টা অবস্থান আছে। পারফেক্ট কম্পিটিশনে একজন অতিরিক্ত লাভ করতে পারবে, এক্সেস প্রফিট, নর্মাল লাভ করতে পারবে, নর্মাল প্রফিট, অথবা লস হতে পারে, তার ক্ষতি হতে পারে। এই 3টে অবস্থা হতে পারে একটা পারফেক্ট কম্পিটিশনে। এই 3টে অবস্থা কার্ভের মধ্যে কীভাবে দেখা? মনে করো আমরা এখন 3টা কার্ভ আঁকবো। পারফেক্ট কম্পিটিশনে আমরা 3টা চিত্র এখন আঁকবো। একটা হলো এক্সেস
বানান ভুলে গেছি। এক্সেস প্রফিট, একটা হলো নর্মাল প্রফিট, একটা হলো লস। এগুলা এইভাবে কেন লিখতেছি বলতেছি, এখানে চিত্র আঁকবো। এখন আমরা তিনটা চিত্র আঁকবো। তিনটা চিত্র কীভাবে আঁকবা, তিনটা চিত্র চোখ বুঝে এইখানে এখানে দুইটা এক্সিস আঁকবা, এখানে দুইটা এক্সিস, এখানে দুইটা এক্সিস, তারপর সবগুলাতে টান দিবা। এটা মুখস্থ করে রাখবে, যদি না বুঝে থাকো মুখস্থ করে ফেলবা। পারফেক্ট কম্পিটিশনের চিত্র সবসময় এমনই হবে। তারপর আমরা তিনটা নাইকের লোগো আঁকবো, এমসি, ঠিক আছে? এমসি আঁকবো। এমসি আঁকার পর যে জায়গায় ছেদ করবে, এটা কিন্তু এমআর, আমি বারবার এটা বলতেছি না, তোমাদেরকে বলে আসতেছি, এটা এমআর, প্রাইস এআর এমআর সমান, সবগুলোর ক্ষেত্রে সমান। এমআরকে এমসি যে জায়গায় ছেদ করবে ওইটাই ইকুইলিব্রিয়াম, এটা মনে রাখবা সবসময়। এমসি এআরকে এমআরকে এই জায়গায় ছেদ করেছে, এই জায়গায় ছেদ করেছে, এই জায়গায় ছেদ করেছে, ঠিক আছে? এইখানে আমরা দিলাম। এই যে এই তিনটে চিত্র, হোক সেটা এক্সেস প্রফিট, হোক সেটা নর্মাল প্রফিট, হোক সেটা লস, তিনটা অবস্থা থাকুক। পারফেক্ট কম্পিটিশন বলতে চিত্রটা যখন আঁকবা সব সময় এই তিনটা চিত্র সেম, মানে এই পর্যায়ে এতটুকু চিত্রটা সেম থাকবে সব সময়। দুইটা এক্সিস আঁকবা, একটা প্রাইস লাইন আঁকবা, একটা টিক চিহ্ন দিবা, এমসি কার্ভ, ওইটা যে জায়গায় ছেদ করবে ওইখান থেকে নিচে একটা টান দিবা। এই হলো তোমার পারফেক্ট কম্পিটিশনের চিত্র। এখন আমরা দেখব এক্সেস প্রফিট কখন, নর্মাল প্রফিট কখন, লস কখন। এটা ডিসাইড করবে আমার এসি কার্ভটা। এসি কার্ভটা ডিসাইড করবে, কারণ ওই যে অবৈধ সম্পর্ক একটু আগে আমরা পড়তেছিলাম দুইটার অবৈধ সম্পর্ক নিয়ে, এই সম্পর্কটাই আমাদেরকে বলে দিবে এটা এক্সেস প্রফিট, এটা নর্মাল প্রফিট, এটা লস। যখন এসি কার্ভটা প্রাইস লাইন, এই যে এমআর, এই রেখাটার নিচে থাকবে, তখন ওইটা হলো আমার এক্সেস প্রফিট। যখন এসি কার্ভটা এই প্রাইস লাইনের সাথে ট্যানজেন্ট থাকবে, এই জায়গায় ট্যানজেন্ট থাকবে, তখন ওইটা আমার নর্মাল প্রফিট। আর যখন আমার এসি কার্ভটা উপরে থাকবে তখন আমার লস। বুঝতে অসুবিধা হলে এটা মনে রাখো যে এসি যদি কম থাকে, এসি মানে কি, অ্যাভারেজ কস্ট, আমার গড় ব্যয় যেটা, আমার ব্যয় যদি কম থাকে, কস্ট যদি কম থাকে আয়ের তুলনায়, তাহলে লাভ হবে। আমার কস্ট আর আয় দুইটা যদি সমান থাকে তাহলে সাধারণ লাভ হবে। আর যদি আমার কস্টটা আয় থেকে বেশি থাকে তাহলে লস হবে। চিত্র আঁকলেই বোঝা যাবে। আমরা এখন এসি কার্ভটা প্রথমে আঁকবো, এই যে প্রাইস লাইন এটার নিচে আঁকবো, এই যে এইখান থেকে এই যে নিচে এখন গেছে, ঠিক আছে? এটা মনে রাখবো, এইখানে টাচ করার পর, এমসি রেখাকে টাচ করার পর সেটা আবার উপর দিকে উঠবে, এই যে ইউ শেপটা, ঠিক আছে? এমসি রেখাকে টাচ করার পর সেটা আর নিচে দিয়ে যাব না, উপর দিকে উঠবে, কারণ ওই যে অবৈধ সম্পর্কটা বলে যে এসি কার্ভকে, এটা কিন্তু এসি কার্ভ আমি আঁকছি, এসি কার্ভকে এমসি কার্ভ একদম সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে। যেহেতু আমরা এসি কার্ভ আগে আঁকি নাই আঁকার সুবিধার্থে, কারণ আগে যদি এসি কার্ভ আঁকি ওইটা সঠিক, কিন্তু ওইটা আঁকলে আমাদের চিত্রটা মিলবে না। এই জন্য প্রথমে এমসি কার্ভ আঁকছি, তারপর এসি কার্ভকে এইখানে এমসি কার্ভে টাচ করার সাথে সাথে আবার উপর দিকে তুলে ফেলছি। এতে বোঝা যাচ্ছে যে এমসি কার্ভটা এসি কার্ভকে একদম সর্বনিম্ন বিন্দুতে ছেদ করেছে, এটা তার অবৈধ সম্পর্কটাকে ঠিক রেখেছে। এখন দেখো এসি কার্ভটা যেহেতু এই যে প্রাইস লাইনের নিচে আছে, এই যে এসি কার্ভটা কিন্তু এই জায়গায় ছেদ করছে প্রাইস লাইনকে, এই জায়গা থেকে একটা টান আঁকবো, ঠিক আছে? এইটারে বলি এ। এই যে এইখানে এমসি যে জায়গায় ছেদ করছে এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই, আর এই যে এসি যে জায়গায় এই লাইনটাকে, কোয়ান্টিটির যে লাইনটা, এই লাইনটারে যে জায়গায় ছেদ করছে ওইটারে আমরা এফ ডাকি, ঠিক আছে? এফ ডাকি। আমার টিআর কোনটা? টিআরটিসি আমরা এখন বের করবো। আমার টিআরটা কোনটা? আমার টিআরটা হলো প্রাইস ইন্টু কোয়ান্টিটি।
অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে কি হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে সারাটা বাক্স, এই সারাটা বাক্স হলো আমার টিআর। সারাটা বাক্স বলতে পি ই ও এক্স ই। আমার টিআর হলো পি ই ও এক্স ই, এটা হলো আমার টিআর। এই যে সারাটা বাক্স এটা আমার টিআর। আমার টিসি কোনটা? আমার টিসি হলো ওই যে এসি কার্ভটা এখানে ছেদ করছে না, এখানে এই যে ছোট বাক্স, ছোট একটা বাক্স ক্রিয়েট হয়েছে, এটার ক্ষেত্রফল এ ইন্টু এক্স ই। এটার সাথে এটা গুণ করলে কি হবে, এই যে ছোট বাক্সটা এ এফ ও এক্স ই, এ এফ ও এক্স ই, ঠিক আছে? এটা হলো আমার টিসি, এটা হলো টিআর, আর এটা হলো টিসি। এর মানে কি, আমার প্রফিট মানে কি? প্রফিট মানে হলো টিআর মাইনাস টিসি। প্রফিট, এটা প্রফিটের সাইন, প্রফিট মানে হলো টিআর মাইনাস টিসি। মানে টিআর কোনটা আমি একটু আগে বলছি, এই বড় বাক্সটা পিই ও এক্সই, এই বড় বাক্সটা, আর টিসি কোনটা? এই ছোট বাক্সটা। তো এই বড় বাক্স থেকে এই ছোট বাক্স যদি আমি মাইনাস দিই, এইটা থেকে এটা যদি মাইনাস দিই, তাহলে আমার কি আসবে? আমার আসবে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা আসবে, এই একদম ছোট বাক্সটা পি ই এ এফ, পি পি ই এ এফ, এটা আসবে। আর হাতের লেখা দেখে ভয় পাই না, পি ই এ এফ। এটা হলো আমার প্রফিট, এই জায়গাটা আসছে, এটা হলো প্রফিট, এটা হলো লাভ। বড় বাক্স থেকে ছোট বাক্স মাইনাস করছে, আমার টিআর বেশি ছিল টিসি থেকে, এর জন্য আমার লাভ আসছে। এই যে এই জায়গাটা আসবে, এটা কিন্তু লাভ বলতে শুধু লাভ না, এক্সেস প্রফিট, এটা বেশি লাভ। সাধারণ প্রফিট হলো যখন আমার এসি রেখাটা নিচে থাকবে না, প্রাইস লাইনের নিচে থাকবে না, নিচ দিয়ে যাবে না, যাবে একদম এইখান দিয়ে, এখানে টাচ করে ফেলবে। এই যে আবার এখানে টাচ করছে, আমার লক্ষ্য থাকবে এমসি, এটা কিন্তু এমসি কার্ভে টাচ করার সাথে সাথেই যেন আমার এসি কার্ভটা উপর দিকে উঠে যায়, যাতে দেখলে মনে হয় যে ইউ আকৃতির এসি রেখা ছিল, যেটাকে নিচ দিক দিয়ে এমসি রেখাটা ছেদ করছে, তার অবৈধ সম্পর্কটা বজায় রেখেছে। এসি রেখা ওইটাকে এমসি নিচ দিক দিয়ে ছেদ করছে। এখন দেখো এসি যেহেতু এইখানে ছেদ করছে, আমরা এটারে ই নাম দিই। আবারও বলি, এখন টিআর বলতে কি? প্রাইস ইন্টু কোয়ান্টিটি। আমার টিআর কোনটা? এই বাক্সটা, টিআর আমার এই বাক্সটা পি ই ও এক্স ই, এটা হলো আমার টিআর সারাটা। এখন আমার এটা মাইনাস আমার টিসি করতে হবে। টিসিটা কোনটা? এখানে আমার টিসি ছিল এইটা, এই যে এসি যে জায়গায় ছেদ করছে, এটা থেকে যে বাক্সটা ক্রিয়েট হয়েছে, এটা ছিল আমার টিসি। এইখানে টিসিটা কি? এখানে দেখো এসি এই জায়গায় ছেদ করছে, ঠিক আছে, এই জায়গায়। তো এইখান থেকে আরেকটা লাইন আঁকি, এখান থেকে আর লাইন আঁকার প্রয়োজন আছে? একই তো লাইন, একই লাইন না, লাইনটা একই। সুতরাং এখানে টিসি হলো প্রাইস ইন্টু কোয়ান্টিটি, এই যে এই জায়গায় ছেদ করছে, এখানে টান দিলে টিসিও সমান বাক্সটা, এই বাক্সটাই টিআর, এই বাক্সটাই টিসি। তাহলে আমার টিসি কি? আবার সমান পিই ও এক্স ই। তো এইটা থেকে এইটা মাইনাস গেলে, এই বাক্স থেকে এই বাক্সটা মাইনাস গেলে কি আসবে? আমার জিরো আসবে। জিরো আসবে না, কোনো কিছু আসবে না। এইখানে টিআর বেশি ছিল টিসি থেকে, এই জন্য একটা মান আসছে, এটা আসছে, এই খালি জায়গাটা আসছে, এটা হলো এক্সেস প্রফিট। যখন জিরো আসবে তখন ওটা হবে নর্মাল প্রফিট। তোমরা বলতে পারো যে এটা নর্মাল প্রফিট কেন? হ্যাঁ, এত কিছু জিজ্ঞেস করে লাভ নেই বা এত কঠিন কঠিন প্রশ্ন করে লাভ আছে? আমাদের কাজ হলো পরীক্ষায় পাস করবো। এটা শুধু মনে রাখবা, যখন এসি আমার নিচে থাকবে তখন এক্সেস প্রফিট আসবে, এসি যখন টেনজেন্ট থাকবে, সমান থাকবে প্রাইস লাইনের, তখন আমার নর্মাল প্রফিট আসবে। এইগুলাকে তুমি নিউমারিক্যাল এক্সাম্পল দিয়ে করলে আরও সহজ হবে। তুমি এইটারে 10 ধরবা, এটারে 8 ধরবা, এটারে 5 ধরবা, ঠিক আছে? এটারে আমরা ধরি 10, এটারে ধরি 8, এটারে ধরি 5। ধরলে এটা গুণ করলে কি আসবে দেখো, আমার টোটাল রেভিনিউ আসবে 10 × 5 সমান 50, মাইনাস টিসি আসবে 8, 8 × 5 40। তাহলে আমার প্রফিট কত আসবে? 10। এই যে 10, এই জায়গাটা মনে করো 10, এটা হলো এক্সেস প্রফিট, ঠিক আছে? এখন আমি যদি এই জায়গায় আবার সমান আগের মতো ধরি, এটা 10, এটারে ধরি 5, তাহলে দেখো আমার টিআর হলো 10 × 5 50, আবার টিসি হলো
সমান জিনিস 10 × 5 50, তাহলে আসবে কত মান? 0। এটা হলো নর্মাল প্রফিট। নিউমারিক্যাল এক্সাম্পল দিয়ে করলেও তোমরা পারবা, সহজে বুঝতে পারবা। আচ্ছা, আমাদের এক্সেস প্রফিট গেল, নর্মাল প্রফিট গেল। এখন আসি লসে। লসটা কি? লসে কি হবে? আমার এসি কার্ভ যেটা, এইটা প্রাইস লাইনের উপরে থাকবে। আগে আমার এসি কার্ভটা নিচে ছিল, নর্মাল প্রফিটের টেনজেন্ট ছিল, এখন উপরে থাকবে। উপরে থাকবে কেমনে? এই দেখো আমি এসি আঁকতেছি, এই জায়গায় এসে টাচ করার সাথে সাথে আবার উপর দিয়ে উঠে যাবে, যাতে ইউ শেপটা আসে, যাতে এমসি আর এসি এর যে অবৈধ সম্পর্কটা, এসি এর সর্বনিম্ন বিন্দুতে এমসি ছেদ করে, ওটা বজায় থাকে, বজায় রাখলাম। এখন ভাই এইখান থেকে কি আমি আঁকবো? এইখান থেকে কি আমি টান দিব? এই যে জায়গায় ছেদ করছে এখান থেকে আরেকটা টান? না, এটা করিও না। এই জায়গায় যে ছেদ করছে এইটা লক্ষ্য করা লাগবে না, যদি আঁকার সময় লক্ষ্য করবা এই জায়গায় ছেদ করার সাথে সাথে এসি উপর দিকে উঠে যাবে, ইউ শেপ এসে গেছে, এই জায়গায় লক্ষ্য করা লাগবে না। এই যে এই লাইনটা আছে এটাকে আমরা উপর দিকে বর্ধিত করব। এই যে এই দেখো উপর দিকে বর্ধিত করছি, এই জায়গায় টাচ করছে, এই জায়গায় টাচ করছে না? এখন এইখান থেকে টান দাও, এই তো শেষ। এখন এইটাকে বললাম আমি এ, এটাকে বললাম এ, এইটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই, এটাকে বললাম, আর এইটাকে বললাম আমি এফ। ঠিক আছে? তো এখন এই যে এগুলার মতো এটাও সমান জিনিস আমরা করে দেখি কি হয়। প্রথমে টিআর বের করব। টিআর এই দেখো এমসি যে জায়গায় ছেদ করছে, এখানে এই যে এই বাক্সটা প্রাইস ইন্টু কোয়ান্টিটি, এই বাক্সটা হলো আমার টিআর। তো আমার টিআর কি? পি ই ও এক্স ই আগের মতো, মাইনাস হলো টিসি। টিসিটা কোন জায়গায়? আগে টিসিটা ছিল এইটা, এই বাক্সটা, এখন টিসিটা হয়ে গেছে বেশি, উপরের বাক্সটা। এই দেখো টিসিটা এখন হলো এই যে এসি রেখাটা এই জায়গায় টাচ করছে, এটা হলো টিসি, মানে এই বাক্সটা। আমার টিসি হলো এ এফ ও এক্স ই, আমার টিসি হয়ে গেছে উপরেরটা। এখন এই যে ছোট বাক্স থেকে যদি বড় বাক্স মাইনাস করো তাহলে কি আসবে? মানটা আসবে মাইনাসে, মানটা আসবে মাইনাসে, কারণ তোমার লস হবে। এই যে এইটা থেকে যদি এইটা মাইনাস করো, এই ছোট বাক্স থেকে এই বড় বাক্স মাইনাস করো, তাহলে কি আসবে মান? মাইনাস পি ই এ এফ, পি ই এ এফ। এই দেখো এইখানে কিন্তু তোমার প্রফিট এইটার সাথে যদি মিলাও সহজ হয়ে যাবে। এইখানে দেখো তোমার প্রফিট আসছে পিইএএফ, এইখানে প্রফিট আসছে মাইনাস পিইএএফ, কারণ এইখানে বাকি রয়েছিল এই জায়গাটা, এইখানে বাকি রয়েছে এই জায়গা, বলতে এইখানে লস হয়েছে এতটুকু, এইখানে লাভ হয়েছিল এতটুকু, এইখানে লস হয়েছে এতটুকু, কারণ এখানে আমার এসি রেখাটা উপরে ছিল, আমার টিসিটা বেশি ছিল টিআর থেকে, সুতরাং মানটা মাইনাসে আসছে। এখন যদি নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে করো, এই জায়গা ধরো 8, এই জায়গা ধরো 10, আর এই জায়গা ধরো 5, তখন তোমার টিআর কি? এই ছোটো বাক্সটা 5 8 40 মাইনাস টিসি কি? টিসি হলো বড় জায়গাটা 10 × 5 50, তাহলে তোমার মান আসবে কত? -10। মাইনাসে আসছে কারণ লস, তোমার লস হয়েছে কত? 10, এই জায়গাটা লস। সো লস আঁকবা এটা, প্রফিট আঁকবা এটা, এক্সেস প্রফিট আঁকবা এটা, নর্মাল প্রফিট আঁকবা এইটা। এই হলো পারফেক্ট কম্পিটিশন। সমান জিনিসটাই হবে মনোপলিতে। মনোপলিতেও সমান জিনিস হবে, শুধু চিত্রটা একটু আলাদা। চিত্রটা একটু আলাদা কেন? এই যে আমরা মেইন ডিফারেন্স পড়ছি মনোপলি আর পারফেক্ট কম্পিটিশনের মধ্যে, মেইন ডিফারেন্স যেটা পড়ছি সেটা হলো পারফেক্ট কম্পিটিশনে প্রাইসটা স্থির থাকে আর মনোপলিতে প্রাইস স্থির থাকে না। পারফেক্ট কম্পিটিশনে প্রাইসটা স্থির থাকে বলেই আমার যে প্রাইস লাইনটা ওইটা একটা স্ট্রেট লাইন হয়, প্রাইস লাইনটা স্ট্রেট লাইন হয়। আর এই যে পারফেক্ট কম্পিটিশনে প্রাইস লাইনটা স্ট্রেট লাইন হয় সবসময়, ওইটাই এমআর ওইটাই এআর। কিন্তু মনোপলিতে যেহেতু প্রাইস এক না, শুধু একটা প্রাইসই থাকে না, এই জন্য এর এআর এবং এমআর কার্ভ দুইটা ডিফারেন্ট হবে একটু। আগে আমরা পারফেক্ট কম্পিটিশনের চিত্র আঁকছিলাম, সবসময় এই টান দিবা, এই দিবা, এরকম একটা ঠিক চিহ্ন দিবা, প্রাইস লাইন সবসময় সমান থাকে। এটা ছিল পারফেক্ট কম্পিটিশনের চিত্র। আর মনোপলির চিত্র হলো এইখানে এই একটা টান দিবা,
আর ঠিক একই জায়গা থেকে, কারণ ইন্টারসেপ্ট সমান, ঠিক একই জায়গা থেকে এর দ্বিগুণ ঢাল দিয়ে আরেকটা আঁকবা। এটা কেন হলো? এটা আছে, বইয়ে আছে। আমরা যখন অঙ্ক করতে যাব তখন ওই জায়গায় যাব, আগে এটা বুঝে ফেলো, এটা মনে রাখো, এটা মনে রাখলে হয়ে যাবে। মনোপলিতে এটা হলো AR, এটা হলো MR, শুধু এইটাই ডিফারেন্স। আমরা পারফেক্ট কম্পিটিশনে দেখছি এটাই MR, এটাই AR, কারণ প্রাইস সেম ছিল, এই জন্য এই একটা স্ট্রেট লাইন, এইটাই প্রাইস, এটাই AR, এটাই MR। মনোপলিতে শুধু এটাই ডিফারেন্ট, এটা হলো AR আর প্রাইস সমান, কিন্তু MRটা আলাদা একটা লাইন, আর এটা স্ট্রেট লাইন না, এটা ডাউনওয়ার্ড স্লোপিং লাইন। এটা হলো মনোপলি, এটা হলো পারফেক্ট কম্পিটিশন। বাদ বাকি সব সমান। এই যে পারফেক্ট কম্পিটিশনে আমরা তিনটা অবস্থা পড়ছি না, একটা এক্সেস প্রফিট, একটা নর্মাল প্রফিট, একটা লস। মনোপলিতে আমরা এই তিনটা জিনিস দেখি। এই যে তিনটা চিত্র আঁকবো, একটা, দুইটা, তিনটা। পারফেক্ট কম্পিটিশনে আমরা এখানে টান 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 দিছিলাম, এখন আমরা দুইটা টান দিব। এই দেখো, এই দেখো, দেখো। তারপর চিহ্নিত করব, এটা MR, এটা AR, এটা AR, এটা MR, AR, এটা MR। আগে আমরা দেখছি MR রেখাকে, এই যে MC রেখাটা, এই যে টিক চিহ্ন, এটা ছেদ করে গেছে। এখনও সমান জিনিসই হবে, এই যে MR রেখা, এটারে একটা টিক চিহ্ন আঁকো, MC ছেদ করবে। সমান জিনিস তিনটাতেই করবা, ঠিক আছে? MC সমান জিনিস না। মনোপলিতে আমরা পারফেক্ট কম্পিটিশনে এইটা 3 বার আঁকছিলাম, এখন আমরা এইটা আঁকবো 3 বার মনোপলিতে, কারণ মনোপলিতে ডিফারেন্স একটাই, AR আর MR দুইটা রেখা আলাদা, দুইটা ডাউনওয়ার্ড স্লোপিং, সমান জিনিস। এখন আমরা আবার মতো দেখি, পারফেক্ট কম্পিটিশনের মতো দেখি, এক্সেস প্রফিট কোনটা, নর্মাল প্রফিট কোনটা, আর লস কোনটা। ঠিক একইভাবে আমরা আগে যেটা করেছিলাম, এক্সেস প্রফিট অর্থ হলো আমার এসি কার্ভটা যখন MR কার্ভের প্রাইস লাইনের নিচে থাকে। MR কার্ভের নিচে না, বলতে গেলে এখানে তো MR আর AR দুইটা সমানই, মেইন যেটা কাহিনী সেটা হলো AR লাইনের নিচে থাকে। এখানে পারফেক্ট কম্পিটিশনে যেহেতু MR লাইনের নিচে ছিল, মানে AR লাইনেরও নিচে ছিল, দুইটাই সমান যেহেতু, আমরা যেটা দেখতে হবে সেটা হলো AR লাইনের নিচে আছে কি না। এই যে এটা আঁকছি, আমরা পারফেক্ট কম্পিটিশনে এটা আঁকার পর এই যে টান দিয়ে দিছি, একটা হয়ে গেছে, ঠিক না? এখন আমরা এইখানে কি করব? এইখানে আমরা একটা টান দিব, দেওয়ার পর এইখানে এটা লাগাইও না, এটা এই ভুলটা কেউ করিও না, এইখান থেকে এইখানে আবার টান দিয়ে দিও না, এইটা হবে না, কারণ এটা MR লাইন। আগে এটা হয়ে গিয়েছিল কারণ MR আর AR দুইটাই সমান ছিল, এখন কিন্তু সমান না, এখন এটা MR লাইন থেকে টান দিয়ে লাভ নাই। তুমি এই যে এই রেখাটা আছে না, এটা বর্ধিত করবা, AR-এ গিয়ে টাচ করবে, তারপর টান দিবা, এইটা হবে PXE। এটা তোমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এইটা হবে তোমার যে আয়তক্ষেত্রটা, ওইটা ঠিক সমান জিনিস এইখানে করবা, এই দিবা, এইখানে টান দিও না, এটা বর্ধিত করবা, AR-এ টাচ করার পর তারপর টান দিবা, সমান জিনিস এইখানেও। এই দেখো, তো হয়ে গেছে। এই শুধু এই ডিফারেন্সটা, আগে আমরা পারফেক্ট কম্পিটিশনে এতটুকু, এই চিত্রটা ছিল তিনটাতেই এই সমান চিত্রটা ছিল, শুধু এসি দিয়ে বিচার করেছি। এখনও সমান জিনিস, এই তিনটাই হবে চিত্র তোমার, এই তিনটা চিত্র সব সময় আঁকতে হবে। তারপর বিচার করবা এটা এক্সেস প্রফিট না নর্মাল প্রফিট না লস, এসি কার্ভটা আঁকার পর। সমান জিনিস এখন দেখো, AR-এর নিচে যদি আমি এসি কার্ভটা আঁকি, এই যে এসি কার্ভটা এই জায়গায় MCতে টাচ করার সাথে সাথে আবার উপর দিকে উঠে যাবে, কারণ এই যে তাদের অবৈধ সম্পর্কটা। এসি, এটা আমার এসি কার্ভটা এই জায়গায় টাচ করছে প্রাইস লাইনকে, এই লাইনকে এই জায়গায় টাচ করছে লাইনকে, এই জায়গা থেকে একটা টান দিব,
দেখো এটা কিন্তু আমার টিআর কিন্তু এই বড় বর্গক্ষেত্রটা, আর টিসি হলো এই ছোট বর্গক্ষেত্রটা। সুতরাং এটা এক্সেস প্রফিট সমান জিনিস আসবে, এইখানের মতো যদি আমরা এক্সাম্পল দিয়ে করি সমান জিনিস আসবে। এই জায়গায় দেখো এখন আমরা নর্মাল আঁকবো, নর্মাল প্রফিট আঁকলে কী হবে, এই লাইনের এআর লাইনের সাথে ট্যানজেন্ট থাকবে। এখন আমি আবার এসি আঁকি, এসিটা এই যে এখানে টাচ করবে এটার সাথে, তারপর এখানে টাচ করে এমসিতে টাচ করার সাথে সাথে আবার উপর দিকে উঠে যাবে। এই যে অবৈধ সম্পর্কটা তাদের, এটা বজায় থাকবে। এসি রেখাকে এমসি রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে উপর দিকে উঠে। এটা হলো তোমার এসি এখন আঁকছি, এই জায়গায় ট্যানজেন্ট, তো এইখান থেকে টান দিলে সমান জিনিসে আসবে এই বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্র হলো টিআর, এই বর্গক্ষেত্রই আবার টিসি, এটা থেকে এটা মাইনাস করলে 0, এটা নর্মাল প্রফিট, এটা এক্সেস প্রফিট। এই যে এই জায়গাটা এক্সেস প্রফিট আসবে আগের মতো, আগে যেরকম এই জায়গাটা এক্সেস প্রফিট আসছে। এখন লসের ক্ষেত্রে আমরা কি করব, সমান জিনিস, আমার এসিটা উপরে থাকবে, এই যে এই জায়গায় নিচে থাকবে না, এটার সাথে ট্যানজেন্ট থাকবে না, উপরে থাকবে লসের ক্ষেত্রে এসিটা। এসি এই জায়গায় এসে টাচ করার সাথে সাথে এমসিকে আবার উপর দিকে চলে যাবে, এটা হলো আমার এসি। এখান থেকে আবার টান দিয়ে আঁকিও না, এই যে এই জায়গা, এটা থেকে বর্ধিত করবা, এইখানে টাচ করবে, তারপর ওইটা প্রাইস লাইনে টাচ করবে, এই যে এই জায়গাটা। এটা হলো এখন আমার লস, কারণ আমার টিসি হলো এই বড় বাক্সটা আর টিআর হলো এই ছোটো বাক্সটা। সুতরাং এই ছোটো বাক্স থেকে বড় বাক্স মাইনাস করলে এই যে জায়গাটা বের হয়, এটা হলো লস, এটা হলো লস। ঠিক এইটার মতো সমান চিত্র, সমান সব কিছু, শুধু ব্যবধানটা এই জায়গায়, এইখানে ব্যবধানটা। ঠিক আছে, আমরা এখন আবার রিভিউ করে ফেলি সমস্তটা। তিনটা 6টা চিত্র দেখাইছি, এটা যেন একদম শিরায় শিরায় মনে থাকে সবার। তোমরা বোঝো আর না বোঝো, এতক্ষণ কী বলছি কী হয়েছে বোঝার কোনো প্রয়োজন নাই, মুখস্থর উপর যুক্তি নাই, তুমি মনে রেখে ফেলবা। ঠিক আছে, পারফেক্ট কম্পিটিশন, মনোপলি। পারফেক্ট কম্পিটিশনের 3টা অবস্থা, এক্সেস প্রফিট, নর্মাল প্রফিট, লস। 3টা কীভাবে আঁকে, এই যে 3টা চিত্র, এই আঁকবা, প্রাইস লাইন আঁকবা, টান টান টান, তারপর নাইকের লোগো দিবা টিক চিহ্ন। এটা হলো তোমার এমসি, এটা এমআর, এটাই এআর। ঠিক আছে, এটাই এমআর, এটাই আর, কারণ এটা পারফেক্ট কম্পিটিশন। এখান থেকে টান দিবা, এখান থেকে টান দিবা, এখান থেকে টান দিবা। এই হলো তোমার পারফেক্ট কম্পিটিশনের চিত্র। 3টা সবসময় এইভাবে থাকবে। আর মনোপলির চিত্র আঁকার সময় এইখানে একটা থাকবে এআর, এটা হবে এমআর, এটা হবে এআর, এটা হবে এমআর, এটা হবে এআর, এটা হবে এমআর। তারপর আমরা ঠিক এমআর এআর, যেহেতু এই যে এমআর আছে না, এখানে আবার টিক চিহ্ন দিব, এখানে আবার টিক চিহ্ন দিব, এখানে আবার টিক চিহ্ন দেব। দেওয়ার পর আগের মতো এই জায়গায় টান দিয়ে দিও না, এই জায়গা থেকে উপরে এআরে টাচ করার পর বাক্স আঁকবা, এইটা এইখান থেকে এইখানে এই বাক্স, এইখান থেকে উপরে এইখানে এই বাক্স। পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে এই 3টা চিত্র সবসময়, মনোপলির ক্ষেত্রে এই 3টা চিত্র সবসময়, বাদ বাকি সব সমান। আমরা এখন এক্সেস প্রফিট যখন বিবেচনা করব, তখন আমাদের এসি থাকবে নিচে, এমআর অর্থাৎ এআরের নিচে থাকবে। এই হলো এসি কার্ভ, এটা এআরের নিচে আছে, যেহেতু এইখান থেকে টান দিবা, এটা হবে এক্সেস প্রফিট। তারপর যদি এসি কার্ভটা এটার সাথে এআরের সাথে ট্যানজেন্ট থাকে, তাহলে এটা হবে নর্মাল প্রফিট। আর যদি এসি কার্ভটা উপরে থাকে, এই জায়গায় টাচ করার পর আবার উপর দিকে চলে যাবে, এই যে অবৈধ সম্পর্ক, এই জন্য। তারপর এইখান থেকে টান দিও না, এটা বর্ধিত করে এই জায়গা থেকে টান দিবা, এটা হবে লস। সমান জিনিস আবার মনোপলিতে, আবার যদি এসি নিচে থাকে, এআরের থেকে এসি যদি নিচে থাকে, এই জায়গায় টাচ করার পর আবার উপর দিকে উঠে যাবে, তখন দেখো এটা এসি কার্ভ, এটা এই জায়গায় টাচ করছে, এটা হলো আমার এক্সেস প্রফিট। আবার যদি এই যে এআরের সাথে যদি আবার ট্যানজেন্ট থাকে, এই যে ট্যানজেন্ট থাকলো এসি, এখানে টাচ করার পর আবার উপর দিকে উঠে যাবে, এটা হলো এসি। এটা ট্যানজেন্ট থাকলে এখান থেকে টান আঁকার কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি আছে। সো আমার এই যে এই বাক্সটাই টিআর, এই বাক্সটাই টিসি, তো আমার প্রফিটটা নর্মাল প্রফিট উপরের মতো। আর এই জায়গায় আমার যদি এসি উপরে থাকে,
এই জায়গায় টাচ করার সাথে সাথেই আবার উপর দিকে উঠে যাবে, কারণ এই যে অবৈধ সম্পর্ক এমসির সাথে। তারপর আমরা এখান থেকে আঁকবো না, এইখান থেকে বর্ধিত করব লাইনটা, এই জায়গায় টাচ করবে, এখানে টাচ করবে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা হলো আমার লস। ঠিক উপরেরটার মতো মনোপলি, দুইটাই সেম, পারফেক্ট কম্পিটিশন আর মনোপলি দুইটার সব কিছু সেম, শুধু ওই যে এআর আর এমআর লাইনটা ডিফারেন্ট। আর এখানে এআর আর এমআর লাইনটা একই, দুইটা স্ট্রেট লাইন। এখন এই যে এই চিত্রগুলা, তোমাদের কাজ হলো এই 6টা চিত্র একদম মাথায় ঢুকিয়ে নেওয়া। এটা বোঝার কোনো প্রয়োজন নেই যদি না বুঝে থাকো। চোখ বন্ধ করে তোমাদের কাজ যেন তোমরা আঁকতে পারো। তোমাদের বাড়ির কাজ হলো চোখ বন্ধ করে এই 6টা জিনিস চোখ বন্ধ করে শুধু আঁকবা। তারপর নিউমেরিক্যাল এক্সাম্পল বলো, আর ওই যে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এ বি এ সি ওইরকম করে করো। আর যাই করো তোমরা অঙ্ক করে বের করবা, এটার লস কত, এটার প্রফিট কত। এটা সবসময় 0 আসবে, এটার এক্সেস প্রফিট আসবে একটা, এটার লস আসবে একটা মাইনাসের মান। এই এতটুকুই একটু ফ্যান্সি ওয়েতে বইয়ে দেওয়া আছে, ডেরিভেটিভ করে, যেন তোমার চিত্র আঁকা না লাগে, ডেরিভেটিভ দিয়ে ইজিলি তুমি বুঝে যাও। এইখানে কি বোঝাইছে, এইখানে বোঝাইছে এই যে ডেরিভেটিভ অফ আর, ডেরিভেটিভ অফ সি, এই দুইটা দ্বারা কি বোঝাইছে, এমআর আর এমসি। এখানে বোঝাইছে এমআর আর এমসি দুইটা সমান হয় ইকুইলিব্রিয়ামে সত্য। এতক্ষণ ধরে তো এটাই করতেছি আমরা, এমআর আর এমসি দুইটা সমান হয়েছে ইকুইলিব্রিয়ামে, এমআর আর এমসি দুইটা সমান হয়েছে ইকুইলিব্রিয়ামে, ঠিক না? তারপর একটা উদাহরণ ছিল মনোপলিতেও সমান জিনিস ডেরিভেটিভ করে বের করছে এই জিনিস, যে মনোপলিতে এআর কার্ভ আর এমআর কার্ভ দুইটা আলাদা, দুইটার ইন্টারসেপ্ট একই, যেটা আমরা বের করি দুইটার ইন্টারসেপ্ট একই, কিন্তু এমআর কার্ভের ঢালটা দ্বিগুণ এআর কার্ভ থেকে। এই সিম্পল বিষয়টাই ডেরিভেটিভ করে বের করছে একটু ভাবটা নেওয়ার জন্য আর কি, ঠিক আছে? এটা ভয় পাওয়ার কিছু না, এই সিম্পল জিনিসগুলোই ডেরিভেটিভ দিয়ে বের করা হয়েছে একটু ভাব নেওয়ার জন্য, যাতে চিত্র আঁকা না লাগে। চিত্র বুঝে গেলে এগুলো বুঝে যাবা, এগুলো একদম বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এইগুলা যদি মুখস্থের মতো করে ফেলতে পারো তোমরা, তাহলে বাদ বাকি যে কনসেপ্টগুলো আছে মনোপলি চ্যাপ্টারে, পারফেক্ট কম্পিটিশন চ্যাপ্টারে, ওইগুলা কঠিন না, ওইগুলো বোঝা যাবে, চেষ্টা করলে ওইগুলো বোঝা যাবে। তারপরও যদি না বুঝো তাহলে কারো শরণাপন্ন হতে পারো। তোমরা আমাকে জানাইও যে আমার ক্লাসটা তোমাদের ভালো লাগছে কি না। যদি বলে যে ভালো লাগছে তাহলে আমি খুশি হব, আর যদি বলে যে ভালো লাগছে না, কিছুই বুঝি নেই, তাহলে আমি আরও বেশি খুশি হব, আমার অযথা এই কষ্টটা করা লাগবে না, ঠিক আছে? সো তোমরা যদি আরও চাও বাকি টপিকগুলা ইজিলি বোঝার জন্য, অথবা আমি কোনো কিছু মিস করে থাকি, তাহলে এটা বলবা। আর অবশ্যই শিট খুলে বই খুলে দেখবা। আমি তো জানি তোরা ফাঁকিবাজ, তোমরা অ্যাকচুয়ালি খুলে দেখো নাই, খুলে দেখলে তোমরা যে ব্রিলিয়েন্ট, তোমরা এমনি বুঝে যাবা এই টপিকগুলো খুব কমপ্লিকেটেড না। তো তার আগে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো আর হাসাতে থাকো। এটা আমার প্রথম ক্লাস ছিল, আমি জানি না কেমন হয়েছে, তোমরা আমাকে একটু রিভিউ দিও, লাইক কমেন্ট শেয়ার করিও। হ্যাভ এ নাইস ডে, বাই, সায়োনারা।